নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগের ভিডিওয়ে দেখেছিলাম যে সমাসকে 5 ভাগে ভাগ করা হয়েছে: কেবল সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী এবং দ্বন্দ্ব সমাস। অনেকে আবার কর্মধারা এবং দ্বিগু এই সমাসকে মেনে সমাসকে 6 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ তৎপুরুষের যে ভাগ কর্মধারা এবং কর্মধারায় যে ভাগ দ্বিগু সমাস, তো সেই সমাসকে পৃথকভাবে মনে করে এখানে 6 প্রকার বলেছেন। কিন্তু আমরা দেখব যে লঘু সিদ্ধান্ত কৌমুদী এবং সিদ্ধান্ত কৌমুদীর সমাসকে 5 ভাগে ভাগ করা হয়েছে: কেবল সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী এবং দ্বন্দ্ব সমাস। আর কর্মধারায়কে তৎপুরুষে ভাগ বলা হয়েছে আর দ্বিগুকে কর্মধারায় ভাগ বলা হয়েছে। তো কেবল সমাস কাকে বলে? বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কেবল সমাসসহ, অর্থাৎ যেখানে যে সমাসগুলির কোনো নিয়ম করা হয়নি, বিশেষভাবে সেখানে নিয়ম করে এই যে সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এই কেবল সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাকেই কেবল সমাস বলা হয়েছে। মানে যে সমাসের কোনো নিয়ম নেই, সেগুলি বিশেষ নিয়ম করে যে সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে কেবল সমাস। আর কেবল সমাসের সূত্র হচ্ছে সহসুপা। আর এই জন্য একে মনে রাখতে হবে যে কেবল সমাসের অপর যে নাম সেটি সুপসোপা সমাসও বলা হয় কেবল সমাসকে। আর এর উদাহরণ যেমন ভূতপূর্বঃ, পূর্বং ভূত ভূতপূর্বঃ। তো এটি হচ্ছে কেবল সমাসের উদাহরণ। আর এই সমাসগুলি নিত্য হয়, কেবল সমাসের অন্তর্গত যে উদাহরণগুলি সমাসে, তো সেগুলি নিত্য সমাস হয়। অব্যয়ীভাব সমাস হচ্ছে প্রায়ণ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, অর্থাৎ যেখানে প্রায় পূর্বপদের অর্থ প্রধান হয় সেখানে অব্যয়ীভাব সমাস হয়। এখানে প্রায় শব্দটি বলা হয়েছে কারণ কোথাও আমরা দেখব যে যদি উত্তর পদের অর্থ প্রধান হয় তাহলে কিন্তু সেখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রধান হলেই যে অব্যয়ীভাব সমাস হবে সেটি নয়। অনেক জায়গায় ব্যতিক্রমও দেখা যায়, কিন্তু বেশিরভাগ জায়গায় পূর্বপদের অর্থ প্রধান হওয়ার জন্যই অব্যয়ীভাব সমাসকে বলা হয়েছে পূর্ব পদার্থ প্রধান। কিছু কিছু স্থান আছে এর ব্যতিক্রম। আর মনে রাখতে হবে যে অব্যয়ীভাবঃ এই সূত্র থেকে অব্যয়ীভাবের অধিকার থাকবে, অর্থাৎ এই সূত্রের অধিকারে যে সমাসগুলি হবে তাকেই বলা হবে অব্যয়ীভাব সমাস। আর এর অধিকার চলবে তৎপুরুষঃ সূত্রের আগে পর্যন্ত, কারণ তৎপুরুষঃ সূত্র থেকে তৎপুরুষের অধিকার শুরু হয়ে যাবে। তো সেই জন্য মনে রাখতে হবে অব্যয়ীভাবঃ সূত্র থেকে তৎপুরুষঃ সূত্রের আগে পর্যন্ত অব্যয়ীভাব সমাসের অধিকার, এবং এর মধ্যে যে সমাসগুলি হবে সেগুলি হবে অব্যয়ীভাব সমাস। আর মনে রাখতে হবে যে অব্যয়ীভাব সমাসে পূর্বপদ সবসময় অব্যয় হবে, কিন্তু উত্তর পদ অব্যয় হবে না, এবং দুটি পদ মিলিত হয়ে যখন সমাসবদ্ধ পদে পরিণত হবে তখন কিন্তু পুরো পদটি অব্যয় হবে, এবং সেই জন্যই তাকে অব্যয়ীভাব সমাস বলা হচ্ছে। আর যেখানে অব্যয়ীভাব সমাস যেমন সুপস্য লেশঃ, সুপ্রতি, এই যে উদাহরণটি, বা শাকস্য লেশঃ শাকপ্রতি, এই যে সুপ্রতি না মাত্রার্থে এই সূত্র অনুসারে হয় এই উদাহরণটি। তো এখানে আমরা দেখব যে প্রতি শব্দটি উত্তর পদে আছে এবং উত্তর পদের অর্থ এখানে প্রধান হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু অব্যয়ীভাব সমাস হচ্ছে। সেরকম উন্মত্ত গঙ্গম, এই উদাহরণগুলি মনে রাখতে হবে যে এখানে এর ব্যতিক্রম হচ্ছে কিন্তু তবুও অব্যয়ীভাব সমাস হচ্ছে। আর তৎপুরুষ সমাসে বলা হয়েছে প্রায়ণোত্তর পদার্থ প্রধানস তৎপুরুষঃ। তার আগে মনে রাখতে হবে যে অব্যয়ীভাব সমাসের একটি প্রধান সূত্র হচ্ছে যে অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি বিদ্যার্থা ভাবাত্মা সম্প্রতি সপ্তপ্রাদুর্ভাব পশ্চাৎ যথানুপূর্ব যৌগপদ্য সাদৃশ্য সম্প্রতি সকলান্ত বচনেষু। এখানে যে 16টি অর্থ আছে, তো এই 16টি অর্থের সাহায্যে কিন্তু অব্যয়ীভাব সমাস হবে। অব্যয়ের সাথে এই 16টি অর্থ, অর্থাৎ বিভক্তি অর্থে, সমীপ অর্থে, এরকম যখন অর্থ বোঝাবে তার সাথে অব্যয়ে যে সমাস হবে তাকে বলা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো এটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের প্রধান সূত্র, এটিকে অবশ্যই মনে রাখতে হবে। এবং তৎপুরুষ সমাস হচ্ছে, এবার আমরা জেনে নেব যে তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাস হচ্ছে যেখানে উত্তর পদের অর্থ প্রধান হবে, কিন্তু এখানেও সেই একইভাবে প্রায় শব্দটি আছে, কারণ অনেক স্থানে দেখব যে আমরা
পূর্ব পদের অর্থ প্রধান হওয়া সত্ত্বেও সেখানে অব্যয়ীভাব না হয়ে তৎপুরুষ সমাস হচ্ছে। তো সেই জন্য এখানে প্রায় শব্দটি দেওয়া হয়েছে। এবং যেখানে দেখা যাবে উত্তর পদের অর্থ প্রধান হচ্ছে সেখানে তৎপুরুষ সমাস হয়। আর এর ব্যতিক্রম স্থান হচ্ছে অতি মালহ। এখানে যে অতি, এই অব্যয়টি অতি মালহ, এখানে যে অতি শব্দটি আছে তার অর্থ এখানে প্রধান হচ্ছে, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রধান হওয়ার জন্য এখানে কিন্তু অব্যয়ীভাব হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অব্যয়ীভাব না হয়ে তৎপুরুষ হয়েছে। তো এটি হচ্ছে তৎপুরুষ সমাসের ব্যতিক্রম উদাহরণ। একইভাবে বহুব্রীহি সমাস, প্রায়নন্য পদার্থ প্রধান ও বহুব্রীহি, অর্থাৎ যেখানে অন্য পদের অর্থ প্রধান হবে তাকেই বহুব্রীহি বলা হচ্ছে। তো আমরা দেখলাম যে পূর্ব পদের অর্থ প্রধান হলে অব্যয়ীভাব, আর উত্তর পদের অর্থ প্রধান হলে তৎপুরুষ। কিন্তু যখন পূর্বপদ এবং উত্তরপদ থাকার সত্ত্বেও কিন্তু অন্য একটি পদের যেখানে আকাঙ্ক্ষা থাকবে, অর্থাৎ অন্য একটি পদকে বোঝাবে এর অর্থ, এবং সেটি প্রধান হবে, তখন তাকে বলা হচ্ছে বহুব্রীহি। আর এরও কিন্তু ব্যতিক্রম আছে। এর উদাহরণ যেমন আমরা নিতে পারি দ্বিত্বা, দ্বিত্রাহা। তো এখানে দৌ বা তয় বা দ্বিত্রাহা। তো এখানে বলা হয়েছে যে এখানে দৌ অর্থাৎ 2 এবং 3 এই দুটি শব্দের অর্থ এখানে কিন্তু প্রধান, উভয় পদের অর্থ প্রধান হওয়া সত্ত্বেও কিন্তু এখানে দ্বন্দ্ব না হয়ে এখানে বহুব্রীহি সমাস হচ্ছে। তো এটি আমরা বহুব্রীহি সমাসের ব্যতিক্রম যে উদাহরণ, সেইখানে আমরা বলতে পারি যে দ্বিত্বা এটি একটি এর মানে উদাহরণ যে বহুব্রীহি সমাসের ব্যতিক্রমী। আর মনে রাখতে হবে যে বহুব্রীহি সমাস শেষ বহুব্রীহি এই সূত্র থেকে চার্থে দ্বন্দ্ব এই সূত্রের আগে পর্যন্ত যে সমাসগুলি এর অধিকারে থাকবে তাকেই বহুব্রীহি সমাস বলা হবে। আর তৎপুরুষ সহ সূত্র থেকে শেষ বহুব্রীহি সূত্রের আগে পর্যন্ত যে সমাসগুলি হবে তাকে বলা হবে তৎপুরুষ সমাস। আর তৎপুরুষ সহ আগে পর্যন্ত যে সমাসগুলি হবে তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। এটি মনে রাখতে হবে। দ্বন্দ্ব সমাস কাকে বলে? প্রায়ণোভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, অর্থাৎ যেখানে উভয় পদের অর্থ প্রধান হয়। প্রায়ণ উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, অর্থাৎ যেখানে উভয় পদের অর্থ প্রধান হবে। এখানেও আমরা দেখতে পাবো যে প্রায় শব্দটি আছে, অর্থাৎ এরও কিন্তু ব্যতিক্রমী উদাহরণ দেখা যায়। যেমন দন্তষ্ঠম, এখানে যেমন অন্য অর্থে প্রধান হওয়া সত্ত্বেও কিন্তু এখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে। আর কর্মধারার সমাস হচ্ছে এইটি হচ্ছে তৎপুরুষের ভেদ। আর তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারয়, অর্থাৎ যেখানে তৎপুরুষ সমাস সমান অধিকারে থাকবে, অর্থাৎ যখন উত্তরপদ, পূর্বপদ এবং উত্তরপদ দুটি একই বিভক্তি থাকবে, অর্থাৎ প্রথমায় বিভক্তি থাকবে দুটি, তখন কিন্তু কর্মধারায় সমাস হবে। তো তৎপুরুষের হচ্ছে কর্মধারায়ের ভাগ। আর তৎপুরুষে যখন আমরা দেখব যে যেখানে একটি পদ দ্বিতীয়া এবং অন্য দ্বিতীয়ান্ত পদ, তাকে দ্বিতীয়া তৎপুরুষ বলা হচ্ছে। কোনোটি আবার তৃতীয়ান্ত পদ, তখন তাকে তৃতীয়া তৎপুরুষ বলা হয়েছে। তো সেখানে বিভক্তি কিন্তু দুটি পদের মধ্যে বিভক্তি সমান হবে না, কিন্তু যখন বিভক্তি সমান হয়ে যাবে অর্থাৎ তাকে তখন কর্মধারায় সমাস হবে। অর্থাৎ দ্বিতীয়ান্ত পদের সাথে যখন দেখবো আমরা যে প্রথমান্ত পদের সমাস হচ্ছে, বা তৃতীয়ান্ত পদের সাথে প্রথমান্ত শব্দে এর, বা চতুর্থান্ত শব্দের সাথে প্রথমান্তে পদে, অর্থাৎ উত্তর পূর্বপদ এবং উত্তরপদ, তো একটি পদ দ্বিতীয় থাকবে তো অন্য একটি পদ প্রথমা থাকবে, বিভক্তি সমান হবে না, তখন তৎপুরুষ সমাস হবে। সেটি প্রথমা দ্বিতীয়া তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ বলা হয়েছে। আর কর্মধারায়কে প্রথমা তৎপুরুষ তো বলা হয় না, কিন্তু এখানে দুটি পদই সমান বিভক্তি, অর্থাৎ প্রথমা বিভক্তি থাকবে, তখন তাকে কর্মধারায় সমাস বলা হচ্ছে। আর কর্মধারায়ের ভেদ হচ্ছে দ্বিগু সমাস, সংখ্যা পূর্ব দ্বিগু, অর্থাৎ যেখানে পূর্বপদটি সংখ্যা থাকবে তখন তাকে দ্বিগু সমাস বলা হচ্ছে, অর্থাৎ পূর্বপদ যখন সংখ্যাবাচক বোঝাবে তখন সেখানে দ্বিগু সমাস হবে। কিন্তু মনে রাখতে হবে যে সংখ্যা বোঝালে এবং নদীবাচক যদি শব্দ থাকে তখন কিন্তু অব্যয়ীভাব সমাস হয়, এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। অব্যয়ীভাবে এটি ব্যতিক্রম, কিন্তু আর যদি সংখ্যা বোঝায় পূর্ব, তাহলে কিন্তু দ্বিগু সমাস হয়। তো আমরা যখন অব্যয়ীভাব সমাসে বিস্তারভাবে দেখব তখন আমরা সূত্রগুলি জেনে নেব।
এখন আমরা সামান্যভাবে কাকে কোন সমাজকে কাকে কি বলে এরকম জেনে নিচ্ছি। ইউজিসি নেট এক্সামে যেমন দিয়ে দেবে যে প্রায়ণ অন্য পদার্থ প্রধান কি, এখানে ড্যাশ দিয়ে দিল, দেওয়া থাকলো যে তৎপুরুষ না, অব্যয়ীভাব না, বহুব্রী না, দ্বন্দ্ব, তখন হবে বহুব্রী। তখন আমাদের মনে রাখতে হবে যে অন্য পদের অর্থ প্রধান হলে বহুব্রী হয়, উভয় পদের অর্থ যদি প্রধান হয় তাহলে দ্বন্দ্ব হয়, এবং উত্তর পদের অর্থ প্রধান হলে তৎপুরুষ, আর পূর্ব পদের অর্থ প্রধান হলে অব্যয়ীভাব হয়। অবশ্যই মনে রাখতে হবে। তৎপুরুষ সমাসের ভেদ হচ্ছে, মনে রাখতে হবে যে কর্মধারায়, আর কর্মধারায় ভেদ দ্বিগু। এবার আমরা দেখে নেব যে পূর্ব পদ কাকে বলছে, উত্তর পদ কাকে বলছে, বিগ্রহ বাক্য এবং সমস্ত পদ কি। এখানে যেমন সমস্ত পদ, এই সীতাপতি বা সীতাপতি, যখন আমরা সুবন্ত অন্তে করব না তখন সীতাপতি শব্দটি থাকবে। তো সীতাপতি শব্দটি এখানে কিন্তু সমস্ত পথ, অর্থাৎ এখানে কিন্তু সীতা এবং পতি দুটি শব্দ একসাথে যুক্ত হয়ে একটি অর্থ বোঝাচ্ছে। সেই ওই উত্তর পদের অর্থ এখানে প্রধান হচ্ছে, তো সেই জন্য এখানে এটি সমস্ত পদ। আর সমস্ত পদটি যখন এখানে যেমন এখানে যুক্ত আছে কিন্তু এখানে যুক্ত নেই, এখানে বিভাজন হয়ে গেছে সীতাহা পতিহি। তো এখানে যখন ভাগ হয়ে যায় এই শব্দটি তখন তাকে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলা হয়। তো বিগ্রহ বাক্যকে ব্যাস বাক্য নামেও জানা হয়। এবং এখানে সীতাপতি যে শব্দটি একত্র এখানে আছে, কিন্তু এখানে পৃথক পৃথক অর্থ এখানে বোঝাচ্ছে। সীতাহা এখানে সীতা এবং পতিহি পতি শব্দ বোঝাচ্ছে। আর পূর্বপদ হচ্ছে যেটি পূর্বে থাকবে তাকে পূর্বপদ বলা হচ্ছে। আর উত্তরপদ যেখানে উত্তরপদ অর্থাৎ পরে যেটি থাকবে, যে এই যে পতি শব্দটি পরে আছে সেই জন্য এটি উত্তরপদ, আর এখানে সীতা শব্দটি পূর্বে থাকার জন্য সীতা পূর্বপদ। কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, এখানে মনে রাখতে হবে যে অব্যয়ীভাব সমাসের এটি উদাহরণ, এবং এই অব্যয়টি এখানে সমীপের অর্থে এখানে উপশব্দটি ব্যবহার করা যায়, কারণ অব্যয়টি সমীপ অর্থে, এবং এই শব্দেই কিন্তু এখানে অর্থ পূর্বপদে অর্থ প্রধান পাওয়ার জন্য এখানে এখানে পূর্বপদ এবং কৃষ্ণ এখানে উত্তরপদ হয়েছে। কিন্তু এখানে যখন যদি কৃষ্ণ সমীপম থাকে তাহলে কিন্তু এখানে কৃষ্ণ পূর্বপদ হবে এবং সমীপ উত্তরপদ হবে। অন্য সমাসের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু এইখানে যেহেতু সমাস করার সময় আমরা দেখব যে এই শব্দটি কিন্তু কৃষ্ণস্য সমীপম থেকে এখানে কৃষ্ণ হয়ে যাবে সমাসে প্রথমা নির্দিষ্ট সমাসে উপসর্জন সূত্রানুসারে, এবং উপসর্জন পূর্ব সূত্রাংশে উপসর্জন পূর্বে হওয়ার জন্য এখানে তখন কিন্তু পূর্বপদ হয়ে যাবে, আর কৃষ্ণ সেখানে উত্তরপদ হয়ে যাবে। এবং এখানে পূর্বপদে অর্থ প্রধান পাওয়ার জন্য এখানে মানে কৃষ্ণের সমীপ বোঝাচ্ছে, সেইখানে এখানে সমীপ যেহেতু অর্থ এবং তারই অর্থ প্রধান হওয়ার জন্য এখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে। সেরকম একইভাবে এখানে রামস্য লক্ষ্মণস্য ভরতস্য শত্রুঘ্নস্য, তো এখানে রাম এবং শত্রুঘ্ন, এখানে আমরা দেখছি যে চারটি শব্দ আছে, কিন্তু এখানে আমাদের রামকেই পূর্বপদ করতে হবে, আর শত্রুঘ্নকে এখানে উত্তরপদ করতে হবে। মাঝে যদি কোনো শব্দ থাকে সেগুলি কিন্তু উত্তরপদ বা পূর্বপদ কোনোটি হবে না, এগুলি মধ্যপদ, আর শেষেরটি হবে উত্তরপদ এবং প্রথমটি হবে পূর্বপদ। সমাস হয়ে রাম লক্ষ্মণ ভর শত্রুঘ্ন, এটি হচ্ছে একত্র হয়ে। যেমন পঞ্চন গো পঞ্চানাং গবানাং সমাহার, এখানে পঞ্চন হচ্ছে পূর্বপদ এবং গো শব্দটি হচ্ছে উত্তরপদ, পঞ্চ গবম। সেরকম একইভাবে নীল উৎপল, নীলম উৎপলম, নীলোৎপলম, এখানে উৎপল শব্দের যেহেতু অর্থ প্রধান পাবে সেই জন্য এখানে এখানে কর্মধারের সমাস হবে, কারণ এখানে দুটি বিভক্তি এখানে সমান হওয়ার জন্য এখানে কর্মধারায় সমাস হবে নীলোৎপলম, কিন্তু তৎপুরুষ সমাসের যেহেতু কর্মধারায় ভাগ। আর এখানে বীরাহা পুরুষাহ যস্মিন বীর পুরুষকহ, তো বীর এবং পুরুষ এটি বহুব্রী সমাসের উদাহরণ, এবং এখানে অন্য পদের অর্থ প্রদান পাচ্ছে। আর এখানে বীর শব্দটি পূর্বপদ এবং উত্তরপদ হচ্ছে পুরুষ শব্দ। এবার আমরা দেখে নেব যে সমাসের নিয়ম। তো সমাস করার সময় সামান্য যে নিয়ম সেগুলি কি কি। তো সুবন্তানাম এব, অর্থাৎ সমাস করতে গেলে কিন্তু সুপ অন্তে থাকতে হবে, অর্থাৎ এই যে আমরা এখানে
পঞ্চম শব্দটি নিয়েছি, কিন্তু এখানে নিয়েছি পঞ্চানন, অর্থাৎ পঞ্চম এটি প্রাতিপদিক শব্দ, কিন্তু সেখানে প্রাতিপদিক শব্দ নিলাম না, সেখানে প্রাতিপদিকের সাথে সুপ যুক্ত থাকতে হবে। এখানে যেমন রাম, এটি একটি প্রাতিপদিক শব্দ, কিন্তু যখন আমরা রামহ করবো তখন কিন্তু সেটি সুপ অন্তে আছে, তো সেই জন্যই বলা হয় যে সুপ অন্তে আছে এমন শব্দই নিতে হবে সমাসের ক্ষেত্রে, প্রাতিপদিক শব্দ নিলে হবে না। এবং দয় এব, অর্থাৎ দুটি সেখানে শব্দ থাকবে। এই দ্বন্দ্ব সমাসে কিন্তু অনেকগুলি শব্দ দেখা যায়, কিন্তু প্রধানত মনে রাখতে হবে যে দুটি শব্দই কিন্তু সমাস হবে, একটি শব্দ নয়, দুটি শব্দ বা তার অধিক শব্দ দিয়েও সমাস হবে। পরস্পর অন্বিতানাম এব, অর্থাৎ পরস্পরের সাথে কিন্তু অন্বিত হবে, অর্থাৎ পরস্পর একে অপরের অর্থে পরিপূরক হবে। কিন্তু এই যে নীল শব্দ, এখানে যদি আমি পুরুষ দিয়ে দিই, পুরুষ উৎপল, তো এখানে কোনো মানে হবে না, কিন্তু নীল উৎপল অর্থাৎ নীল কমল এটা বোঝাচ্ছে, এখানের মধ্যে দুটি শব্দের মধ্যে একটি সামঞ্জস্যতা আছে, এবং সেখানে একটি শব্দ আর এক শব্দের পরিপূরক হওয়ার জন্য এখানে সমাস সম্ভব। কিন্তু এখানে অন্য যদি শব্দ দেওয়া হতো, বীর উৎপল এরকম শব্দ হলে কিন্তু সেখানে সমাস হবে না। এখানে যেমন বলা হয় যে বীর পুরুষ বা রাম লক্ষ্মণ ভর শত্রু, এগুলো এক একটা সামঞ্জস্য বোঝাচ্ছে একে অপরের সাথে, তো সেই জন্য এখানে কিন্তু সমাস হচ্ছে। সমাসের প্রক্রিয়া, কিভাবে আমরা সমাস করব, যে সমাসের প্রক্রিয়াগুলি কি কি আমাদেরকে জেনে নিতে হবে, কারণ আমরা পরের ভিডিওতে দেখব যখন সমাস করব আমরা যে কিভাবে সমাস করতে হবে। পরপর যে প্রক্রিয়ার যে পরপর রূপগুলি সেগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো প্রথমে থাকবে যে পূর্ব এবং উত্তর পদস্য প্রাতিপদিক, অর্থাৎ পূর্ব এবং উত্তর পদে প্রাতিপদিক থাকবে, এবং তার যখন প্রথমে তো পূর্বপদ এবং উত্তরপদ থাকবে যেটি সুবন্ত সাথে যুক্ত থাকবে, এবং তারপরে সেই শব্দগুলি অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদের সেখানে প্রাতিপদিক আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপরে সন্ধির যদি অবকাশ থাকে অবশ্যই সন্ধি করতে হবে, এবং তারপর আমাদেরকে লিঙ্গ বচন বিভক্তি জেনে সেখানে বিভক্তি বচন লিঙ্গ আমাদেরকে সেখানে জেনে আবার সেখানে আমাদের সুবন্ত যুক্ত করতে হবে শব্দটিকে, এবং সেখানে সুবন্তে আছে এরকম প্রাতিপদিক শব্দ আমাকে সেখানে আনতে হবে, এবং তারপরে আমাদের এখানে সমস্ত পদে অর্থাৎ সমাস আমাদের এখানে নির্ণয় করা হয়ে যাবে, এবং সেখানে সমস্ত পদ চলে আসবে। এই যে সীতাপতি এই শব্দটি যেমন চলে আসবে, উপকৃষ্ণম। তো এটি হচ্ছে সমাসের প্রক্রিয়া। আমরা পরের ভিডিওতে যখন আমরা সমাসের যে প্রক্রিয়াগুলি করব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে করতে হচ্ছে। এবার অবশ্যই সমাস করার আগে অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি এবং দ্বন্দ্ব সমাস, কর্মধারয় দ্বিগুণ এই সামান্য যে পরিচয় সেগুলো অবশ্যই জানতে হবে, এবং তার সাথে সূত্রগুলি অবশ্যই কিছু কিছু মনে রাখতে হবে। যখন আমরা প্রক্রিয়াগুলি করব তখন কিন্তু আমরা সহজেই সূত্রগুলি মনে রাখতে পারবো। আর নিত্য সমাস কোনটি, তারপরে সপদ বিগ্রহ, অসপদ বিগ্রহ, তারপরে অনিত্য সমাস, এগুলি অবশ্যই মনে রাখতে হবে যে কাকে বলে। বিগ্রহ বাক্য, সমস্ত পদ, উত্তর পদ, পূর্বপদ, আগের ভিডিওতে আমরা এগুলো দেখে এসেছি যে কাকে বলে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন পরের ভিডিওতে। তাহলে আমরা কেবল সমাস সম্বন্ধে জেনে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।